ওকে, তাহলে হচ্ছে যেমনটা বলছিলাম যে সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা লিখার পরেই হচ্ছে কি আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কি লিখি, তারপরে হচ্ছে কি আমি একটু বুঝাই, অলরেডি বুঝিয়ে গেছো আর কি কিরকম হওয়ার উচিত সংজ্ঞাটা। আচ্ছা, তাহলে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা: নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রাকে যথাযথ ঘাতে উন্নীত করে প্রাপ্ত রাশিমালার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। এককভাবে সংজ্ঞা আসার পসিবিলিটি নাই, তবে মাঝে মাঝে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল, যেটা আমরা পরে পড়বো, তাদের মাঝে ডিফারেন্স জানতে চাই, তখনই সংজ্ঞা ছাড়া তো আসলে পার্থক্য হয় না। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রা, স্বল্প দ্রবণীয় লবণ, সম্পৃক্ত দ্রবণ, এই তিনটা জিনিস হচ্ছে কন্ডিশন। কন্ডিশনকে প্রথমে ডিক্লেয়ার করে নিতে হবে। এবার দেখো, আমরা সবসময় কি করছি বলতো, আমরা সবসময় ক্যাটায়ন এবং অ্যানায়নেরই কিন্তু গুণফল বের করছি, তাই না? আমরা সবসময় কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন এদেরই কিন্তু আমরা গুণফল বের করছি, কিন্তু এদের উপরে কিন্তু আমরা আবার পাওয়ারও দিছি। তো এই জন্য আমরা এখানে লিখবো যে এদের ঘনমাত্রাকে যথাযথ ঘাতে উন্নীত করে, ঘাতের ইংলিশ কি? ঘাতের ইংলিশ হচ্ছে পাওয়ার, ঠিক আছে, বা ইন্ডেক্সও বলে ম্যাথে মাঝে মধ্যে। সো যথাযথ পাওয়ার, তো যথাযথ পাওয়ার বলতে বোঝায় যে যথাযথ পাওয়ার মানে আমরা তো ব্যাক অফ দ্য মাইন্ড জানি যে যথাযথ পাওয়ার হচ্ছে যে সামনে যেটা থাকবে সেটা উপরে পাওয়ার হিসেবে চলে আসবে, বাট এটা আসলে সংজ্ঞায় লেখার দরকার নেই। সংজ্ঞায় আমরা বলবো যে আসলে যেটা পার্টিকুলারলি হবে আমরা সেই রকমই একটা পাওয়ারে এদেরকে আসলে উন্নীত করব। এই কারণে আমরা এদেরকে বলি হচ্ছে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে, এদের গুণফলটাকে, এ হচ্ছে সংজ্ঞা। এবার এখান থেকে আমরা একটা অনুধাবনের কোশ্চেন দিতে পারি। ফর অনুধাবন, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে সিলভার ক্লোরাইডের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 1.7 ইন্টু 10⁻⁻11 বলতে কি বুঝো? তো খুবই সিম্পল, আমি আসলে যেটা বুঝতেছি সেটা হচ্ছে সিলভার ক্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে দুইটাই যেহেতু একযোজি, এজি প্লাস এবং সিএল মাইনাস তৈরি হবে, তার মানে দ্রাব্যতা গুণফল কেএসপি আসলে হচ্ছে এজি প্লাস ইন্টু সিএল মাইনাস। এই এজি প্লাস ইন্টু সিএল মাইনাসের গুণফলটাই 1.7 ইন্টু 10⁻⁻11। খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমাকে কোনো একক দেয় নাই। একক কি নাই? একক আসলে আছে। এককটা কি হবে একটু চিন্তা করে দেখো তো। এককটা হবে, আমি বলছি সিলভার আয়নের একক কি? মোল পার লিটার। ক্লোরাইড আয়নের একক কি? মোল পার লিটার। দুইটাকে তুমি যদি গুণ দাও তাহলে মোল স্কয়ার পার লিটার স্কয়ার হওয়া উচিত। তাহলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে আমাকে এখানে দিল না কেন অনুধাবনের প্রশ্নে? দিল না কারণ তোমাকে যদি অনুধাবনের কোশ্চেনে দেওয়াই থাকে 1.7 ইন্টু 10⁻⁻11 মোল স্কয়ার পার লিটার স্কয়ার, তুমি যদি একটু চালাক হও তুমি তো বুঝেই যাবা যে তার মানে কি সিলভার আয়ন থেকে একটা সিলভার আয়ন একটা ক্লোরাইড আয়ন, কারণ এদের গুণফলের মাধ্যমেই তো মোল স্কয়ার পার লিটার স্কয়ার হওয়া উচিত। তখন তোমার তো আর এই ইকুয়েশন তো ওরা তোমাকে বাই ডিফল্ট বলেই দিচ্ছে, তোমার কি আগে থেকে জানা লাগবে? কিন্তু তুমি যদি একটু ভুল করে বসো, কথার কথা, তুমি যদি একটু লিখে ফেলো যে এজি প্লাস হোল স্কয়ার সিএল মাইনাস হোল কিউব, কথার কথা তুমি ভুল করে লিখলা, তো তুমি তো সেই ভুলটা করবা না যদি তুমি এখানে দেখেই ফেলো মোল স্কয়ার পার লিটার স্কয়ার।
সো এই জন্য তোমাকে একক দেয় নাই, বাট একক কিন্তু আসলে সত্যি সত্যি আছে। একক দিলে তুমি বুঝেই যাবা এই জন্য। তো এটা দিয়ে তুমি যেমন এককের ব্যাপারটা শিখলা, তেমনি এটাও শিখলা যদি কখনো ভুল করে ওরা তোমাকে একক দিয়ে দেয়, তাহলে তুমি কিন্তু এটা রিচেক করতে পারবা যে তোমার আসলে মানে তুমি যতখানি জানো যে ইনফরমেশনটা তুমি অ্যাপ্লাই করছো সেটা ঠিক কিনা, ওই একক দিয়ে চেক করতে পারবা যে আসলে এজি প্লাস ইন্টু সিএল মাইনাস কিনা, নাকি 2 টু দি পাওয়ার মানে এজি প্লাস টু দি পাওয়ার 3 সিএল মাইনাস টু দি পাওয়ার 2 এই টাইপের কিনা। ওকে, তো আমরা এটা বুঝতেছি। আর আমি যদি একটু খাঁটি বাংলায় লিখি আমরা আসলে কি বুঝি, তাহলে খাঁটি বাংলায় আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় এজিসিএল এর সম্পৃক্ত দ্রবণ, এগুলো সবগুলো আসতেছে হচ্ছে কিন্তু ইয়া থেকে, সংজ্ঞা থেকে। সম্পৃক্ত দ্রবণে বিদ্যমান এজি প্লাস এবং সিএল মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফল 1.7 ইন্টু 10⁻⁻11 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার বলতে পারো, বা না বললে নাই আর কি। ঠিক আছে, ওকে, আমরা বুঝতে পারলাম। এইবার আমরা চলে যাব ম্যাথে। এই ম্যাথগুলো আমাদের এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা খুব সম্ভবত এর আগের যে 2 লেকচার আগে আমরা টাইপ 6 এসে শেষ করছিলাম, এবার আমরা টাইপ 7 দিয়ে এখানে শুরু করব। টাইপ 7, ওকে, তাহলে আমাদের টাইপ 7 যেটা, সেখানে আমাদের কোশ্চেন করছে যে, আচ্ছা প্রথম কথা স্টার, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল 2.12 ইন্টু 10⁻⁻11 দ্রাব্যতা কত? দেখছো এখানেও কিন্তু তোমাকে একক দেয় নাই, সো হ্যাঁ মানে ট্রিকি আর কি। আচ্ছা, ওকে, আচ্ছা আগের ম্যাথে হচ্ছে আমি কয়েকটা জিনিস হচ্ছে ভুল তুলছি বুঝছো, তো ওই জন্য হচ্ছে আর নতুন করে রেকর্ড করে পরে হচ্ছে এটা ইয়া করে দিব, কি জানি বলে, মার্চ করে দিব। আচ্ছা দেখো, তো আমরা এই পর্যন্ত হচ্ছে কি আপাতত দেখছি, ঠিক আছে। এখন হচ্ছে যেটা যে, আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো কি হয়, হয় যেটা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা দেখতে কেমন, AlCl3, তো AlCl3 কি হয়, Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, এরকমই তো হয় তাই না। 3 আমরা কেন ইউজ করি, 3 আমরা ইউজ করি সো দ্যাট আমরা এটাকে ইকুয়াল করতে পারি আর কি, অ্যামাউন্টটা যাতে সেম হয়। এই স্টেটমেন্টটা যে তুমি মাত্র লিখলা বা আমরা যে লিখলাম, এই স্টেটমেন্টটা দিয়ে আসলে কি বোঝায় বলতো? এই স্টেটমেন্টটা দিয়ে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা অ্যালুমিনিয়াম তৈরি হইলে সাথে সাথে 3টা ক্লোরিন তৈরি হয়ে যায়। তার মানে ক্লোরিনের প্রোডাকশন অ্যালুমিনিয়ামের 3 গুণ। আবারও বলতেছি, একটা অ্যালুমিনিয়াম তৈরি হওয়ার সাথে সাথে আরো 3টা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি ভাঙে তাহলে যেখানে একটা অ্যালুমিনিয়াম তৈরি হয়েছে সেখানে 3টা ক্লোরিন তৈরি হয়ে যায়। তাহলে 2টা অ্যালুমিনিয়াম যদি তৈরি হয় তাহলে 6টা ক্লোরিন তৈরি হয়ে যাবে। এভাবেই তো জেনারেশন গুলো তৈরি হচ্ছে। তার মানে অবশ্যই অ্যালুমিনিয়ামের চেয়ে ক্লোরিনের পরিমাণ বিক্রিয়া পাত্রে বেশি থাকবে, তাই না? এইটুকু আমরা বুঝতে পারলাম, বিক্রিয়া পাত্রে বেশি থাকবে, ঠিক আছে। তার মানে আমি যদি কথার কথা ধরে নেই, কথার কথা অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা এস, এস কেন ধরলাম, আমি তো জানি না ঘনমাত্রা কি, আমি এস ধরছি বিকজ অফ সলিউবিলিটি। তোমার মন চাইলে তুমি এক্স ওয়াই জেড ধরতে পারো, বাট রিচুয়াল হচ্ছে এস ধরা। কোনো কোনো বই এক্স ধরছে, কিন্তু এক্স না ধরাটা বেটার, কারণ সময়ের প্রভাবে আবার এক্স নিয়ে কাজ আছে, তো ওইটা এক্স ধরলে ওইটার সাথে কোলাইড করতে পারে কনসেপ্ট, এসি ধরবা। যেখানে অ্যালুমিনিয়াম একটা তৈরি হচ্ছে সেখানে আমার ক্লোরিন তৈরি হচ্ছে 3টা, তার মানে ক্লোরিনের পরিমাণ অবশ্যই বেশি থাকবে, একটা দুইটা তিনটা, যেখানে অ্যালুমিনিয়াম মাত্র একটা। তাহলে এই যে ক্লোরিন বেশি, ক্লোরিনের ঘনমাত্রা অবশ্যই তুমি অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা যত ধরছো তার 3 গুণ হবে, যতই ধরো এস ধরো এক্স ধরো ওয়াই ধরো জেড ধরো তার 3 গুণ হবে। এটুকু বুঝতে পারছি নিশ্চয়ই।
তাহলে ক্লিয়ারলি চিন্তা করো, আমি খুবই স্লোলি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে? সো স্টেপ 1। তো আমরা আমরা আমাদের ফার্স্ট স্টেপ ডান। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা বিক্রিয়া লিখবো, নিচে S3S এরকম করে ধরবো। আমরা যখন আরো ম্যাথ করবো তখন আমরা বুঝবো যে এগুলো আসলে কিভাবে ধরতে হয়, বাট এভাবে চিন্তা করবো যে একটা অ্যালুমিনিয়াম যেখানে তৈরি সেখানে আমার অলরেডি 3টা ক্লোরিন তৈরি হয়ে যাচ্ছে, সেভাবে। এইবার আসো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গুণফল কেএসপি কি? অ্যালুমিনিয়াম 3+ ইন্টু ক্লোরাইড আয়ন। এটাই কি শেষ? না, পাওয়ারটা উপরে উঠে যাবে। অ্যালুমিনিয়ামের উপরে কোনো পাওয়ার কেন হইলো না? কারণ অ্যালুমিনিয়ামের আগে এখানে 1 আছে, সো সেই হিসেবে এখানে পাওয়ার 1, যেটা আসলে এখানে লেখার কোনো দরকার নাই। এবার দেখো তো অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা আসলে কত? এস। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 3s। তুমি কিন্তু ভাইবো না 3 ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 3s, ঠিক আছে? আমি বলছি যে একটা ক্লোরিন যেখানে তো অ্যালুমিনিয়াম যেখানে তৈরি হচ্ছে সেখানে 3টা ক্লোরিন তৈরি হয়ে যাচ্ছে, তার মানে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে s, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 3s। এখান থেকে আমরা এটাই পাই। তাহলে ইনটু 3s, উপরে কে আছে? কিউব, তাই তো? তাহলে s ইনটু 27s³ ইজ ইকুয়াল টু 27s⁴। আমাদের প্রশ্ন মতে এই 27s⁴ হচ্ছে 2.12 ইন্টু 10⁻⁻11। তাহলে আমি আবারও বলি, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে স্টেপগুলো একটু রিজেনারেট করি আমরা। স্টেপ হচ্ছে আমাদের প্রথমে আমরা বিক্রিয়ার স্টেটমেন্টটা লিখবো, লেখার পরে সেখান থেকে যেটা ছোট সেটাকে এস ধরবো, বাকিটাকে যত গুণ আছে মানে ওভাবে চিন্তা করব যে একটা অ্যালুমিনিয়াম প্রডিউস হলে 3টা ক্লোরিন সাথে সাথে প্রডিউস হয়, সো একটার যদি এস ঘনমাত্রা আমি ধরি আমার অন্যটা 3s ধরতে হবে। অথবা আমি যদি এইটারটা এস ধরতাম তাহলে এটা হয়তো s/3, আনসার সেম আসতো, ঠিক আছে? ওকে, এরপরে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে আমি কেএসপি বের করব। কেএসপি তে আমি সুন্দর মতো আমি আগে যা যা পড়ছি সেই নলেজ থেকে যেটা সামনে যেটা থাকবে সেটা আমি পাওয়ার হিসেবে বসাই দিব। এখানে এখানে কখনো 3 হবে না, এখানে কখনো 3 হবে না, 3 সবসময় উপরে চলে যাবে। এরপরে আমি যে দুইটা জিনিস পাইছি সেগুলো এই জায়গায় বসে একটা এক্সপ্রেশন বের করব। দ্যাট এক্সপ্রেশন উইল বি ইকুয়াল টু গিভেন, গিভেন যে ডেটা আছে সেটা। তাহলে এখান থেকে তো আমার এস এর একটাই আননোন, সেটা হচ্ছে এস। তাহলে s⁴ আসলে কত? 2.12 ইন্টু 10⁻11/27। তাইলে এখন আমাকে যেটা করতে হবে ক্যালকুলেটরে 4th রুট করতে হবে, ঠিক আছে? তোমাকে আমি একটু দেখাই যে ক্যালকুলেটরে এটাকে আমরা কিভাবে করব, ঠিক আছে? নাইলে তুমি যেমনি ক্যালকুলেটর টিপো আয় হায় লাইসেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে। আরে আমার আবার নতুন করে নামাইতে হবে, আচ্ছা দেখাইতে পারতেছি না। আচ্ছা, তাহলে কি করবা? করবা হচ্ছে সামনাসামনি দেখাইতে পারলে ভালোই তো। ফার্স্টে 2.12 ইন্টু 10⁻11 কে 27 দিয়ে হচ্ছে ভাগ করবা, করার পরে সেটাকে হচ্ছে গিয়ে আনসারটা আনবা, এরপরে আনসারটাকে 4th রুট করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার এস এর ভ্যালু চলে আসতেছে 9.41 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে? ইউনিট হবে হচ্ছে মোল পার লিটার, এটা বাই ডিফল্টই মোল পার লিটার। ওকে, সো তো আমার তোমার কাছে আসলে কি জানতে চাইছিল দ্রাব্যতা কত, তাই না? তাহলে দ্রাব্যতা কত হলে আমাদের আনসার কত হবে? অ্যালুমিনিয়াম আয়নের দ্রাব্যতা হচ্ছে এস এর সমান, অর্থাৎ 9.41 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। এবং ক্লোরাইড আয়নের যে দ্রাব্যতা সেটা হচ্ছে 3s। 3s কত? 3 ইন্টু 9.41 ইন্টু 10⁻⁻4 মোল পার লিটার। তাহলে 9.41 ইন্টু 10⁻⁻4 ইন্টু 3 কত হয়? 2.823 ইন্টু 10⁻³ মোল পার লিটার। এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? যদিও হচ্ছে মানে আমি তাড়াহুড়া করে করছিলাম আর কি ক্লাসে করার সময়, সো আনসারটা ঠিক মতো লেখা নেই। ওকে, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে পরের টাইপের ম্যাথগুলো করবো, তাহলে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে।